বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল করলেন লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি। সমাজবিরোধী স্থানীয় গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে বলপূর্বক জমি দখলের অভিযোগে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে বৃহস্পতিবার কালাইন থানায় এজাহার দায়ের করেছেন কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা অমিত কুমার দাস ও সেউতুই তৃতীয় খণ্ডের বাসিন্দা অবনীমোহন দাস। এদিকে শুক্রবার বিবাদকৃত জমির সামনে দাঁড়িয়ে জয়শ্রী দাস, আলিরানী দাস, অবনীমোহন দাসরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল। এই সব সমস্যা সমাধানের জন্য একসময় এগিয়ে আসেন লক্ষ্মীপুর জিপির তৎকালীন সভাপতি অনুপ কুমার পাল। প্রথম দিকে কিছু সমস্যার সমাধান করেও পরবর্তীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসাতের ফান্দি আটেন অনুপ কুমার পাল। বিবাদিত জমি বাটোয়ারা নিষ্পত্তির জন্য বারবার কথা দিয়েও কথা রাখেননি তিনি। বৃহস্পতিবার রাতে অলিরানী দাস এবং অবনীমোহন দাসের কাছে খবর যায় কে বা কারা তাদের মাটিতে মাটি ভরাটের কাজ করছে। খবর পেয়ে তারা গিয়ে দেখতে পান জমিতে অবৈধভাবে প্রবেশ করে ট্রাক লাগিয়ে মাটি ভরাটের কাজ করছেন অনুপ বাবু। এতে তারা বাধা প্রদান করতে গেলে স্থানীয় গুন্ডাবাহিনী লেলিয়ে তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। শেষে নিরুপায় হয়ে অনুপ কুমার পালকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি এজাহার দায়ের করেন অবনীমোহন দাস এবং অমিত দাস। এজাহার পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাজে ভুক্তভোগীরা সঠিক বিচারের প্রার্থনা জানিয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দূরপাল্লার ট্রেনের বড়া জেনারেল কামরায় এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল 4 চোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোর রাত 3:30 নাগাদ ভয়ঙ্কর এই হামলার ঘটনাটি ঘটে দক্ষিণ দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনগামী দক্ষিণ এক্সপ্রেসে। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার সকালে যখন ওই ট্রেন নাগপুরে এসে পৌঁছায়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত যুবকের নাম সুশাঙ্ক রাম সিং রাজ। 25 বছরের সুশাঙ্ক আদতে উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা। তিনি একটি ফার্মে শ্রমিকের কাজ করতেন। এই ঘটনায় সুশাঙ্কের বন্ধু কপিল কুমারকেও বেধড়ক মারধর করা হয়েছে। তিনিও গুরুতর জখম হন এই হামলায়। এই ঘটনায় দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো ঘটনা ঘটে যাওয়ার পর তা প্রকাশ্যে আসতেই প্রায় 4 ঘন্টা সময় লেগে গিয়েছে। যদিও ইতিমধ্যেই অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ। চলন্ত ট্রেন থেকেই তাদের পাকড়াও করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালক, বাকি 3 জন 18 বছরের শহীদ সমীর, 19 বছরের মোহাম্মদ ফাইয়াজ হাসিমউদ্দিন এবং এম শাম কোটেশ্বর রাও। সূত্রের দাবি এই ঘটনার জেরে দিল্লিগামী ওই ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা দেরি হয়। কারণ বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ নাগপুর স্টেশনে ওই ট্রেনটি পৌঁছানোর পরই তদন্তের কাজ শুরু করে দেওয়া হয়। পার্সোনেল অ্যাসিস্ট্যান্টকে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তোপের মুখে পড়েছেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। বৃহস্পতিবার বিধায়কদের কাজকর্মের পর্যালোচনায় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সাংসদগণ এবং একাংশ দলীয় নেতা। এক এক করে রিপোর্ট কার্ড শুনতে নাম আসে মিহির কান্তির। মুখ্যমন্ত্রী তাকে তার পিএর ঔদ্ধত্যপূর্ণ আচরণের ব্যাপারে সতর্ক করে দেন। তিনি বলেন, পিএ বিপ্রজিৎ ঘোষ মানুষের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করেন। মানুষ বিধায়কের সঙ্গে কথা বলতে চাইলে তিনি তাদের সঙ্গে উচ্চবাচ্য করেন। মিহির কান্তি বিপ্রজিতের পক্ষে নানা যুক্তি দেখাতে চাইলে হিমন্ত প্রচণ্ড ক্ষিপ্ত হন। তিনি পুলিশ সুপারকে ফোন করে লাউডস্পিকারে শোনান বিপ্রজিতের বিরুদ্ধে হরেক অভিযোগের কথা। এর মধ্যে অন্যতম হল আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক তিনি। মুখ্যমন্ত্রী অন্য বিধায়কদেরও পিএদের সম্পর্কে সতর্ক করে দেন। এই বৈঠকের পর গৌহাটির হোটেল থেকে বিপ্রজিৎকে আটক করে দিশপুর পুলিশ। বেশ কয়েক ঘন্টা তাকে থানায় বসিয়ে রাখা হয়। পরে অবশ্য রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।
কড়া সিদ্ধান্তের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2014-তে যারা এনআরসিতে আবেদন করেননি তারা অসমে আধার কার্ড বানাতে পারবেন না। তার মানে এই রাজ্যে আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে নাগরিক পঞ্জিতে আবেদন। আজ অর্থাৎ শনিবার এই সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকৃতপক্ষে আধার কার্ড নিয়ে জালিয়াতিদের লাগাম টানতেই এমন এক পদক্ষেপ নিয়েছে সরকার। গোয়ালপাড়ায় মুখ্যমন্ত্রী জানান, এনআরসিতে যারা আবেদন করেননি তারা অসমের আধার পাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, আন্তর্জাতিক সীমান্তে প্রায় প্রতিদিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, নইলে তো আধার জোগাড় করা এরা অন্য রাজ্যে চলে যেত। বাংলাদেশিরা যাতে সহজে আধার না পায় তার জন্যই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বরপেটায় 110% হাতে আধার রয়েছে। এবার প্রশ্ন হলো, এই অতিরিক্ত 10% কারা? মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকেই বোঝা যায় আধার জালিয়াতির শেকড় কত দূর ছড়িয়েছে। এটা নিঃসন্দেহে দেশের নিরাপত্তার সামনে হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকেও আধার নিয়ে কড়া দাওয়াইয়ের নিদান দেওয়া হয়েছে। আগের মতো আবেদন করলেই মিলবে না আধার কার্ড। সংশ্লিষ্ট ব্যক্তির ভারতীয় নাগরিকত্বের সমস্ত প্রমাণ খতিয়ে দেখার পরই জারি করা হবে আধার। মন্ত্রিসভার সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আধার পেতে পেয়ে দেশের অন্যান্য রাজ্যে ছড়িয়ে যেতে পারেন। এই প্রবণতা বন্ধ করতেই হবে। এদিন তিনি বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখেই বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ত্রিফলা আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি ইস্যুতে শুক্রবার আম আদমি পার্টিকে কটাক্ষ করে আপদা অথবা বিপর্যয় বলে কটাক্ষ করেছিলেন মোদী। তার পাল্টা এবার সুর চড়ালেন কেজরিওয়াল। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজধানী দিল্লির মাটিতে জমে উঠল আম আদমি পার্টি ও বিজেপির তরজা। শুক্রবার দিল্লির জনসভা থেকে দুর্নীতি প্রসঙ্গে আপকে আক্রমণ শানানোর পরপরই পাল্টা মোদীকে আক্রমণ শানান কেজরিওয়াল। তিনি বলেন, দিল্লিতে কোনো বিপর্যয় হয়নি, বিপর্যয় যদি কিছু থাকে তবে তা বিজেপির অন্দরে। এরপরই বলেন, বিজেপির প্রথম বিপর্যয় হলো দিল্লির বিধানসভা নির্বাচনে তাদের কোনো মুখ নেই। দ্বিতীয় সমস্যা হলো বিজেপির বলার মতো কিছু নেই, কোনো আখ্যান নেই ওদের। তৃতীয়ত, বিজেপির কোনো কর্মসূচি ও দিশা নেই। যদিও একটা বিপর্যয় দিল্লিতে রয়েছে, সেটা হলো দিল্লির আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লির জন্য একটু সময় বের করার কথা জানান। এদিন দিল্লিতে এক নির্বাচনী সভায় উপস্থিত হয়ে আম আদমি পার্টিকে একহাত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ করেন, গত 10 বছর ধরে দিল্লিকে ঘিরে রয়েছে আপদা অথবা বিপর্যয়। আন্না হাজারেকে সামনে রেখে কিছু কট্টর বেঈমান লোক দিল্লিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। মদ দুর্নীতি, শিশুদের স্কুল নিয়ে দুর্নীতি, গরিবের চিকিৎসা নিয়ে দুর্নীতি, বায়ু দূষণের বিরুদ্ধে লড়ার নামে দুর্নীতি, গোটা দিল্লিকে দুর্নীতিতে ঘিরে ফেলা হয়েছে।